আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবাই খুবই অধীর আগ্রহী ছিল যে ভাইয়া লেকচার 1 2 তো করলাম, রুলগুলো তো আপনি 20টা দিলেন। এখন ভাইয়া এগুলো সলভ করবো কিভাবে, তাই তো? তো আপনি অনেকে আবার লিখছে যে ভাই আপনি তো রুল পড়িয়েছেন, কিন্তু এসএসসি তে তো আপনার বক্স আকারে আসে। তো একটা কথা বলি, এসএসসি কিন্তু বক্স আকারে আসে। আর হাস্যকর ব্যাপারটা কি, এইচএসসি তে কিন্তু বক্স না, পাশে আছে না ব্র্যাকেট দিয়ে দেয়। তো পাশে ব্র্যাকেট দিলে কিন্তু বোঝা সুবিধা, যখন জাস্ট তুমি কি চেঞ্জ করে বসিয়ে দিবা। আর বক্স দিলে যেটা হয়, তোমাকে আগে প্রথমে বক্সের মিনিং জানতে হবে। সেকেন্ডলি, ওই বক্সটে বাংলা মিনিং অনুযায়ী কোথায় বসতেছে ওয়ার্ডের, সেটা দেখতে হবে। তারপর তোমাকে অ্যাপ্লাই করতে হবে, আবার দেখতেও হবে যে কোনো চেঞ্জ হবে নাকি হবে না। তো দেখো, ব্যাপারটাকে একটু সহজ করে তোমাকে পড়িয়ে দিচ্ছি যে কিভাবে হবে। তো আমাদের লেকচার রাইট 3 ছিল হচ্ছে রাইট ফ্রম ভার্বের বোর্ড কোশ্চেন সলভ। তো দেখো, আমাদের প্রথমে রুলস গুলো দেখি। এর 1 থেকে আমাদের প্রত্যেকটা রুলস এখানে পিডিএফ আকারে দেওয়া আছে। আমি দেখিয়ে দিব তোমাদের প্রত্যেকটা রুলস যে কোথা থেকে কমন আসছে। তো ঢাকা বোর্ড 2019 একটা বোর্ড আমরা সলভ করি। দেখো, সবচেয়ে সহজ উপায়ে, বেস্ট ওয়েতে একদম, যেটা বাংলাদেশ সবচেয়ে সেরা ক্লাস হবে। দেখো, তুমি একদম ইজিতে বুঝতে পারবা যে কি হয়। তো দেখো, প্রথম কাজ, তুমি যখন তোমার হাতে কোশ্চেনটা থাকবে, তুমি যেটা প্রথম কাজ করবা সেটা হচ্ছে তুমি দেখবা যে এই বক্সের মিনিং গুলো তুমি জানো কিনা। বক্সে যেগুলো ওয়ার্ড দেওয়া আছে, তো তোমাকে প্রথমেই দেখতে হবে যে সেই মিনিং গুলো তুমি জানো নাকি জানো না। জানলে অ্যাপ্লাই করতে সুবিধা হবে, যে এইখানে এটার সাথে ওটার সাথে মিলে যায়। এই ওয়ার্ডটা মিলে গেলে আমরা এইখানে করবো, তারপর আমাদের একটা রুলস ছিল সেগুলো অ্যাপ্লাই করে দিব। তো প্রথমে একটু দেখো, এখানে যে ছিল যে থিঙ্ক। তো একটু দেখি তোমাকে, এখানে কি ছিল, থিঙ্ক লেখা ছিল। থিঙ্ক মানে কি? চিন্তা করা। আচ্ছা, বি মানে কি? আচ্ছা, বি বলতে এখানে বি ভার্ব কি মিন করছে, তুমি তাহলে এখানে কি করবা, অ্যামিজার, ওয়াজ ওয়ার এগুলো কি ইউজ করবা, রাইট? তো এখন দেখো এর পরেরটা তুমি পারো কিনা। অ্যামিজার, ওয়াজ ওয়ার ইউজ করলা। তবে দেখো ডিফেন্ড। আচ্ছা, তো ডিফেন্ড মানে কি বলো তো একটু। ডিফেন্ড মানে হচ্ছে কি, প্রতিরোধ করা। ঠিক আছে, এখন রক্ষা করা, প্রতিরোধ করা। তবে দেখো অনার, অনার দেওয়া আছে। অনার মানে কি, সম্মান করা। ইন্সপায়ার মানে কি, অনুপ্রেরণা করা, উৎসাহ দেওয়া। রিমেম্বার, মনে করা। স্যাক্রিফাইস, আত্মত্যাগ করা। ডাই মানে মারা যাওয়া। তো আমরা প্রথমে কি করব, প্রশ্ন হাতে পেয়েছি, ধরো হাতে পাওয়ার সাথে সাথে দেখবো যে ওই বক্সে দেওয়া মিনিং গুলো আমি জানি নাকি জানি না। কারণ জানলে অ্যাপ্লাই করতে সবচেয়ে সুবিধা হয় আমাদের। তো এবার দেখো একটু, patriotism is a noble virtue. It dashed a man to shed the last drop of blood to dash the freedom of his country. A man without patriotism dash not better than a beast. A true patriot dash by all. He always dash for the welfare of his country. On the other hand, the unpatriotic men dash only for their own interest. Those who dash for the country are true patriots. They dash even after their death. That is why the freedom fighters who dashed their lives in 1971 are remembered and dash forever. প্রথমে কি করবা, প্রথমে একদম এই ফার্স্ট টু লাস্ট তুমি একটু পড়ে নিবা যে অর্থগুলো তুমি বুঝতে পারতেছো না তার কি নিয়ে কথা বলতেছে, এবং সেন্টেন্সটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। পুরো প্যাসেজটা তুমি দেখবা যে প্রেজেন্ট নাকি পাস্ট। ওকে, তো পড়ার পরে তোমার মাথায় একটা চলে আসবে আইডিয়া যে এখানে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে, এবং আসলে কোনটা বসালে বক্স থেকে নিয়ে সুইটেবল হয়। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। দেশপ্রেম একটি মহৎ গুণ। ইট ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তো দেখো, তো এখানে আমি তোমাদেরকে প্রথমে রাইট ফর্মে পড়ার সময় বলছিলাম যে ভাইয়া তোমাকে একটা টপিক বলবো, এই ওই জিনিস থেকে তোমাকে 80% কমন চলে আসবে। কত পার্সেন্ট বলছিলাম? 80%। তো এই বোর্ডটা সলভ করার জন্য ভাই তোমার অনেক বেশি রুলস পড়তে হবে এমন না। তুমি জাস্ট ওই যে, আমি তোমাকে একটু মনে করিয়ে দিই যে কি বলেছিলাম, একটা আদর্শ বাক্যে কি থাকে, সাবজেক্ট থাকে, তারপরে কি থাকবে, ভার্ব থাকবে, এবং অবজেক্ট থাকবে। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তো আমি বলেছিলাম কি এই সাবজেক্টকে তুমি যদি 4টা প্রশ্ন করো, কয়টা? 4টা। এই সাবজেক্টটা অ্যাক্টিভ কিনা, এই সাবজেক্টটা প্যাসিভ কিনা, এবং এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এই 4টা প্রশ্ন করলে তুমি কিন্তু অটোমেটিক আনসারটা পাবা। তো 80% সলভ দেখবে যেখান থেকে হচ্ছে। তো আমি তোমায় আজকে দেখিয়ে দিই ভাই, তুমি ভাই যে বললাম সেটা কি মিথ্যা বললাম না সত্যি বললাম, দেখো তুমি একটু জাস্ট। তো আমাদের প্রথম বাক্যটা কি ছিল, ইট ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু। এখন দেখো আমার প্রথম কাজ সাবজেক্ট দেখবা ভাই, এই দেখো সাবজেক্টে কি আছে, ইট আছে। তো এখানে সাবজেক্টে আমাদের ইট আছে। ইট আমাকে বলো কোন পার্সন। হ্যাঁ, পার্সন কয় প্রকার? 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার ইট কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো আমাদের ভাইয়া তোমাকে যে পড়াইছিলাম প্রথম রুলসটা, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই রুলস গুলো তো অ্যাপ্লাই হয়
নাকি হয় না, নাকি তোমাকে উদয় পড়ানো? দেখো একটু ভালো করে আমাদের, দেখো লেকচার সেটা দেখাই দিই। একদম প্রথমেই যে রুলসটা ছিল, রুল নাম্বার ওয়ানে চলে যাচ্ছি। প্রথমেই যে রুলসটা ছিল দেখো একটু, রুল নাম্বার ওয়ান, এই যে রাইট ফর্ম অফ ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হবে বলো, এস বাই এস হবে, দেখছো? আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্ব যা আছে তাই থাকবে। তো ভাই তোমাকে পড়ালাম রুল নাম্বার ওয়ান থেকে তুমি একটা কমন পাইছো, দেখছো? বলো, জাস্ট প্রত্যেকটা রুলস তুমি দেখবা যে ভাইয়া করাইছি, যে প্রত্যেকটা কমন চলে আসছে এখানে, কোনোটাই বাইরে যাবে না ইনশাল্লাহ। দেখো তো ইট প্রথম রুলে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো ফার্স্ট রুলসটা কি ছিল, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হবে। ওকে, ইট ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, এটা একটা কি করে মানুষকে, এটা মানুষকে অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়, কি করার জন্য? টু শেড মানে ঝরাতে, কি ঝরাতে? দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, একদম শেষ রক্তবিন্দু পর্যন্ত ঝরাতে। তো উৎসাহ দেওয়া বা অনুপ্রেরণা দেওয়া এর ইংরেজিটা কি? এখন দেখবা যে এই বক্স থেকে কোনটা হচ্ছে সুইটেবল। দেখো তাহলে ইন্সপায়ার মানে উৎসাহ দেওয়া বা অনুপ্রেরণা দেওয়া, তা আমরা বুঝে গেলাম যে এখানে কি বসবে, ইন্সপায়ার বসবে। এখন ইন্সপায়ারের সাথে কোনো চেঞ্জ হবে নাকি হবে না? উত্তরটা দিবে কে? আমাদের সাবজেক্ট। সাবজেক্টে কি ছিল? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়? এস বাই এস। তাহলে লিখলাম ইট ইজ ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। একদম ইজি ওয়েতে অ্যান্সারটা করে রুল নাম্বার ওয়ান থেকে এই কোশ্চেন নাম্বার এইটাই তোমার কমন চলে আসছে। এরপর দেখো, তো টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, আমি তোমাকে একটা রুলস দিয়েছিলাম, সেখানে বলেছিলাম কি সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু টু প্লাস ভি ওয়ান আসে। দেখো রুল নাম্বার 15, প্রিপজিশনের পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু বলছে কি টু প্লাস কি বসে? ভি ওয়ান বসে, টু প্লাস। তাহলে এখন তোমার ওখানে কি ছিল বলতো? ওখানে আমাদের যে রোল নাম্বার, যে বি তে যে অপশনটা ছিল উত্তর করতে হবে। তাহলে এখানে দেখো ব্লাড টু আছে, তো চোখ বন্ধ করে তুমি যখন দেখবা টু লেখা আছে, এই গ্যাপের মধ্যে কে বসবে? ভি ওয়ান বসবে, বুঝে গেলা তুমি? তো এখানে দেখবো কোন ভি ওয়ানটা নিলে সুইটেবল হয়, দেখি তো একটু। টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতাকে রক্ষা করতে। তো বলো রক্ষা করা ইংরেজিটা কি? বলো, ফুটবল খেলায় দেখো না তুমি ডিফেন্ডার থাকে, কেন থাকে বলো? ওই গোল রক্ষা করার জন্য। তাহলে ওই ডিফেন্ডার থেকে কি হচ্ছে দেখো, ডিফেন্ড। তাহলে আমরা এখানে কি লিখবো? এটা কি হবে? ডিফেন্ড। তাহলে একটু দেখে নাও যে আমাদের এইখানে স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা কোন ওয়ার্ডটা আনতেছি? ডিফেন্ড। আচ্ছা, এবার ডিফেন্ড আনলাম। এবার ডিফেন্ডের সাথে কোনো চেঞ্জ হবে? না, হবে না। কেন হবে না বলো তো? কারণ এখানে কি আছে? টু আছে। তো টু প্লাস কি হয় বলো? অলওয়েজ ভি ওয়ান, ভার্বের ওয়ান। তো ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নট বেটার দেন এ বিস্ট, আমি তোমাকে বলেছিলাম রুলসে মনে আছে, নট কখনো একা বসে না, একটা অক্সিলারিকে নিয়ে বসে। চলো তোমাকে ভাইয়া রুলসটা একটু দেখিয়ে নিয়ে আসি আবার। আমি তোমাকে বারবার বলতেছি, যারা এই ক্লাসটা এখন করতেছো তারা এই ক্লাসটা করার পূর্বে তোমাকে আমি হাইলি রিকমেন্ড করব আমাদের রুলস এর ক্লাসগুলো দেখে আসবা, তারা তোমার জন্য সবচেয়ে বোঝার জন্য সবচেয়ে একদম বেস্ট হবে, হ্যাঁ? আর না হলে কিন্তু তুমি একটু সাফার করতে হবে তোমাকে। তাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে ভাই রুলসটা পড়াইছি, কখন থেকে কোশ্চেন আসছে তুমি দেখো। এই যে 7 নম্বর রুলসটা দেখো একটু, বলছিলাম কি রাইট ফ্রম ভার্বস এ নট কখনো একা বসে না, একটা অক্সিলারি ভার্বকে নিয়ে বসে। ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট, যে কোনো একটা অক্সিলারিকে সে নিয়ে বসবে, হতে পারে সেটা অ্যামিজার্ড বা অক্সিলারিকে নিয়ে বসবে। তো রুল নাম্বার 7 থেকে দেখো কোশ্চেন কমন আসছে নাকি আসে নাই। তোমাকে যে আমি বললাম প্রত্যেকটা রুলস থেকে প্রশ্ন পাবা, দেখছো? পাইছো? এবার দেখো, তো নট কখনো একা বসে না, একটা অক্সিলারিকে নিয়ে বসে। তো আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নট বেটার দেন এ বিস্ট, বিস্ট মানে কি? পশু। তো একটা ম্যান বা একটা মানুষ যার মধ্যে কি নাই? তার মধ্যে হচ্ছে প্যাট্রিয়টিজম নাই, দেশপ্রেম নাই, সে পশুর চেয়ে ভালো না। তাহলে তুমি বলছো কি? এই দেখো এখানে তাহলে অক্সিলারি, এখানে আমি তুমি বলছিলাম দেখো বক্সে কি ছিল? বি আছে। বি মানে তুমি কি নিবা ভাইয়া? অ্যামিজা আর ওয়াজয়ার কি নিবা, রাইট? তাহলে এখন দেখো তুমি কোনটাকে নিবা? অ্যামিজার, ওয়াজওয়্যার এর মধ্যে, কারণ নট কখনো একা বসে না, একটা অক্সিলারি লাগবে এখানে। তাহলে অক্সিলারি কোনটা আমি নিব এখানে? প্যাট্রিয়টিজম যেহেতু সিঙ্গুলার আছে, তাহলে আমরা কি নিব এখান থেকে? অবশ্যই ইজ নিয়ে নিব। হ্যাঁ, আমি কিন্তু দেখিয়েছিলাম যে কোন কোনটা হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব এবং কোনটা হচ্ছে প্লুরাল অক্সিলারি ভার্ব। আর ট্রু প্যাট্রিয়ট, ডি নাম্বারটা চলে যাচ্ছি। আর ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক ড্যাশ বাই অল, দেখো এখানে বাই আছে, কি আছে? বাই আছে। এখন অনেকে ভাবে কি বাই থাকলে প্যাসিভ, অনেক টিচার আছে এটা বলে যে বাই থাকলে প্যাসিভ হবে, মনে রাখবে এটা। বাই এই কনসেপ্টটা মাথায় নিলে তুমি কিন্তু একটা ডাব্বা খাবা। কেন বলতো? কারণ বাই থাকলে যে সবসময় প্যাসিভ হবে এমন না, বাক্যটা কিন্তু অ্যাক্টিভ হইতে পারে। এই জন্য তোমার সবচেয়ে বেস্ট ওয়েটা কি, তুমি দেখবা ওই সাবজেক্টটা ভার্বের কাজ করতে পারছে নাকি পারছে না, বুঝতে পারছো? আমি একটা উদাহরণ দিয়েছিলাম না, যেমন আমি মুরগি খেতে পছন্দ করি, তো বললাম যে আমি মুরগি খাই, এখানে সাবজেক্টটা কোনটা? আমি। এখন যদি বলি মুরগি আমাকে খায়, তাহলে কি হবে?
না, কারণ হচ্ছে মুরগি তো খেতে পারে না। তো ঠিক ওইভাবে তুমি বাই দেখে প্যাসিভ ওইটা কিন্তু মাথায় নিও না, তাহলে কিন্তু তুমি অনেক সাফার করতে পারো। হ্যাঁ, সব জায়গায় বাই দেখে প্যাসিভ হয় না। তো তুমি দেখবা কি এই সাবজেক্ট যা ট্রু প্যাট্রিয়ট এই সাবজেক্টটা কাজ করতে পারছে নাকি পারছে না। দেখো ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল। তো বলছে কি একজন সত্যিকার দেশপ্রেমিককে কি করে সবাই সম্মান করে। তো সে কি নিজে নিজে সম্মান করবে, এই আমাকে সালাম দে, এই আমাকে তুই রেসপেক্ট কর, এটা তো মানুষ করবে তাই না, আমরা করবো, তাদেরকে মনে রাখবো এবং তাদেরকে আমরা সম্মান করব। তাহলে তারা তো এখানে কি করতেছে, সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারছে না। তাহলে আমরা এখানে বাক্যটা কি হয়ে গেল, আমাদের এটা প্যাসিভ হয়ে গেল। এবার প্যাসিভ হলে নিয়মটা কি, দেখো আমি তোমাকে দেখিয়ে দিই। বারবার বলতেছি রুলস গুলো খুব ভালো করে নিবা মাথায়, তুমি অ্যাপ্লাই করতে পারবে, 100% অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, প্রত্যেকটা বোর্ডে আমাদের প্রশ্ন আমাদের রুলস থেকে কমন চলে আসবে ইনশাল্লাহ। দেখো বলছিলাম কি রোল নাম্বার 2 তেই তুমি কিন্তু দেখছো 1 এ কমন আসছে, 2 তে কমন আসছে, 7 এ কমন আসছে, মানে প্রত্যেকটা রুলই কমন চলে আসছে। তো 1 2 7 প্রত্যেকটা দেখাচ্ছি। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী কি হয়, অক্সিলারি ভার্ব প্লাস ভি3 হয়। কিভাবে হলে, প্যাসিভ ভয়েস হলে অক্সিলারি ভার্ব প্লাস ভি3 হবে। তো তুমি কিন্তু দেখছো যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব ছিল আমাদের, আমাদের তারপরে কি ছিল, প্যাসিভ বাক্য ছিল। আমরা তাহলে কি লিখবো এখানে, অক্সিলারি প্লাস ভি3 লাগবে না। তো এই প্যাসিভ বাক্য পেলাম এটা। আর এই গ্যাপে কে বসবে বলো, অক্সিলারি প্লাস একটা ভি3 লাগবে। তো আর ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল কি করে, সবাই তাকে সম্মান করে। তাহলে এ ট্রু প্যাট্রিয়ট যেহেতু বলেছে, তাহলে আমি কি নিব, ইজ নিব। আচ্ছা কেন ইজ নিলাম, এখন বলতে পারবে ওয়াজ কেন নিলেন না, কারণ ট্রু প্যাট্রিয়ট বা যারা সত্যিকার দেশপ্রেমিক তাদেরকে আমরা আগে সম্মান করতাম, এখন কি করি না, এখনো করতেছি। তার মানে কি প্রেজেন্ট টেন্সে আছে এবং সাবজেক্টটা সিঙ্গুলার আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে কি নিব, ইজ নিয়ে নিব। এখন ইজ নেওয়ার পরে কি লাগবে, ভি3 লাগবে না বলো ভাইয়া। তাহলে কি হলো, ইজ অনার্ড বাই অল হয়ে গেল। ঠিক আছে, উত্তরটা তাহলে কি হলো আমাদের, ইজ অনার্ড বাই অল। দেখে নাও সবাই। এরপরে দেখো, হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। সাবজেক্ট, প্রথম কাজটা কি, সাবজেক্ট খোঁজা। তোমাকে যাই দেখবো ওই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় আছে বলো, সাবজেক্ট কোথায় আছে, হি। এবার হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওই প্রথম রুলসটা রুল নাম্বার 1 ভাইয়া পড়াইছি। প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার মানে কল্যাণ অফ হিজ কান্ট্রি, সে সবসময় চিন্তা করে তার দেশের কল্যাণের কথা, তার দেশের মঙ্গলের কথা। তাহলে ওয়েলফেয়ার যেহেতু আছে, কল্যাণ বা মঙ্গলের কথা কি করে, সে চিন্তা করে। এবার চিন্তা করার ইংরেজি কি, বক্স থেকে খুঁজে নাও একটু, এই বক্স থেকে খুঁজে নিবে। হ্যাঁ, বক্স থেকে খুঁজতে হবে। থিঙ্ক, আচ্ছা তাহলে থিঙ্ক মানে চিন্তা করা, আমরা বুঝে গেছি। তাহলে এখানে আমি থিঙ্ক একা বসাবো না, সাবজেক্ট তো সিঙ্গুলার, তাহলে ভার্ব কেমন হবে, সিঙ্গুলার। একটা ভার্বকে তুমি কিভাবে সিঙ্গুলার করবা, ওই ভার্বের সাথে এস বাই এস যোগ করে। তো আমাদের অ্যান্সারটা কি হলো, হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। এটা কিন্তু রোল নাম্বার 1 এ ছিল তাই না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস। জাস্ট তুমি দেখবা চুপ করে বসিয়ে দিবা যে হ্যাঁ ভাই এটা এখান থেকে আসছে। তো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে কানেক্টরস এর ইউজ করছে, দেখছো, অন দ্য আদার হ্যান্ড কানেক্টরস, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এসব কিছু কানেক্টরস এর কাজ কিন্তু আমাদের আছে, তখন পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। দ্য আনপ্যাট্রিয়টিক মেন ড্যাশ অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। তো আনপ্যাট্রিয়টিক যাদের মধ্যে কি নাই, দেশপ্রেম নাই, তারা কি করে বলো, অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, তাদের নিজেদের কথাই চিন্তা করে। মানুষের কথা চিন্তা করে না, নিজের কথা তারা চিন্তা করে। আচ্ছা যাই হোক, এখানে দেখো তো কি বলছে, ম্যান নাকি মেন, একটু নোট করে রাখো ভাইয়া, শর্টকাটে একটা জিনিস লেখা রাখো। শর্টকাট লেখা রাখো একটা, সেটা হচ্ছে, শর্টকাটটা লেখা রাখো। হ্যাঁ, শর্টকাটটা দেখো, শর্টকাটটা হচ্ছে তুমি এটা লেখো যে ম্যান হচ্ছে সিঙ্গুলার, ম্যান কি সিঙ্গুলার, আর মেন এমইএন মেন, মেনটা কি বলো, মেনটা হচ্ছে প্লুরাল। তাহলে আমাদের কিন্তু একটা রুলস ছিল, সেটা কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। আমি লাস্টে ওটা পড়াইছি দেখো, এই যে আমাদের লাস্টে এটা পড়িয়ে ফেলেছিলাম যে হ্যাঁ দেখো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। সেকেন্ড সাবজেক্ট, এই দেখো এই যে রুল নাম্বার 18 দেখো অ্যাপ্লাইটা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার করতে হবে। ভার্বকে কিভাবে সিঙ্গুলার করবা, ভার্বের সাথে এস বা ইএস দিয়ে সিঙ্গুলার করতে হয়। এখানে কিন্তু প্যাচ লাগাবে না, অনেকে কি করে এস বা ইএস দেখলেই ভাবে প্লুরাল, বাট না, নাউনের সাথে যদি হইতো তাহলে প্লুরাল হতো, বাট ভার্বের সাথে যদি এস বা ইএস হয় তাহলে কি হবে, সিঙ্গুলার। তো মূল কনসেপ্টটা কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তো একটু দেখো তো আমাদের এখানে কি বলেছিল, যে মেন, তো ভাই কি লিখছি, ম্যান হচ্ছে সিঙ্গুলার আর এই মেন প্লুরাল। তাহলে বলছে কি আনপ্যাট্রিয়টিক মেন প্লুরাল হচ্ছে, তাহলে সে তার নিজের কথাই চিন্তা করে, চিন্তা করা মানে কি থিঙ্ক। হ্যাঁ, আরেকটা ব্যাপার, তুমি কিন্তু ওই বক্সে একটাকে ডাবল ইউজ করতে পারবা, ঠিক আছে, কারণ এখানে ছিল কটা দেখো তো, তো গুনে না, কাউন্ট করো, 1 2
3 4 5 ছিল, তো 6 7 8, তার মানে এখানে আমার তো আছে মোট 10টা গ্যাপ। তো আমি দুইটাকে ডাবল ইউজ করতে পারবো, সমস্যা নাই। তো এই জন্য কি ভেবো না স্যার থিঙ্ক তো একবার নিছি আবার কি নিবো, হ্যাঁ নিতে পারবা, কারণ তুমি এখানে অর্থ হিসেবে যাচ্ছে সেটা। আনপ্যাট্রিয়টিক মেন থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। এখানে কিন্তু আমি কি লিখছি বলতো, থিঙ্ক লিখেছি কেন, চিন্তা করে উচ্ছা। এখন কি ভার্বটা কি সিঙ্গুলার দিয়েছি না প্লুরাল দিয়েছি? প্লুরাল দিয়েছি না, কারণ এই তো মেন তো প্লুরাল, তাহলে সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা কেমন হবে, প্লুরাল। এখন তুমি যদি ভার্বের সাথে এস দাও, ভুলেও যদি এস দাও, তাহলে কিন্তু একদম গোল্লা ভাইয়া। কেন? কারণ তাহলে সিঙ্গুলার হয়ে যাবে, কারণ ভার্বের সাথে এস দিলে সিঙ্গুলার হয়। তো এখন তুমি কি সাবজেক্টটা প্লুরাল পেয়েছো, ভার্বটা প্লুরাল নিবা, চমৎকার। অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। আচ্ছা দেখো এই যে হু আছে না, একে কি বলে বলো তো? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি বলে এগুলোকে? রিলেটিভ প্রোনাউন বলে। আচ্ছা মনে রেখো, রিলেটিভ প্রোনাউন তার আগের এন্টিসিডেন্ট অনুযায়ী কি নেয়, আগের এন্টিসিডেন্ট অনুযায়ী আমাদের ভার্ব নির্ধারণ করে। তো দেখো তো এর আগে কি ছিল, একটু আগে আমাদের কি আছে, তো হু এই রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্টটা দেখো দোজ লেখা আছে, একে বলে এন্টিসিডেন্ট, মানে হচ্ছে পূর্বপদ। তো এই পদ অনুযায়ী কি নিবে, তারা ভার্ব নিবে। এখন দোজ কি আগে দেখতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল, বলো তো একটু। আচ্ছা দেখো, এই যে দেখো এই দিস, সেটা কি বলো, সিঙ্গুলার ভাইয়া। আচ্ছা তারপরে এই দিস কি, এই দিস কিন্তু প্লুরাল। লিখে নাও, খাতায় লিখে নাও, তারপরে মনে থাকবে না আবার। ওকে, তো এবার দেখো তাহলে আমাদের কি গেল, এই দিস সিঙ্গুলার আর এই দিস প্লুরাল। তো আবার এই যে দ্যাট, এই দ্যাট সিঙ্গুলার, দোস, এই দোস কিন্তু প্লুরাল। বুঝতে পারছো? তাহলে দেখো সাবজেক্টটা তুমি কি পেয়েছো, সাবজেক্টটা পেয়েছো প্লুরাল, তাহলে ভার্বটা কেমন হবে, নিঃসন্দেহে প্লুরাল হবে। সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে, ওটা দুই বন্ধু কিন্তু, হ্যাঁ। সাবজেক্ট যেমন হবে ভার্বটা ঠিক তেমনই হবে। দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি, তাহলে বলো কি, দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস, যারা দেশের জন্য মারা গিয়েছে তারা কি সত্যিকারের দেশপ্রেমিক। তাহলে এখন মারা যাওয়ার ইংরেজিটা কি, বক্স থেকে খুঁজে নাও, ডাই। তাহলে আমরা গ্যাপে কি লিখবো, ডাই। এখন তুমি বলো তো একটু, ডাইয়ের সাথে কি ইয়েস বাই এস দিবা? না, ভুলেও দিবা না। কারণ কারণ আমরা জানি ভার্বের সাথে যদি এস বাই এস দেই তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে না, কিন্তু আমাদের সাবজেক্ট তো প্লুরাল আছে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কেমন ভাইয়া, প্লুরাল না? তাহলে ডাই ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। ওকে পরেরটা চলে আসো, দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ। ওকে, তো দে তারা, দেখছো তারা এখন কি প্লুরাল না, সাবজেক্টে প্লুরাল পাইছো আবার। ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, তাদেরকে মনে রাখা হয় তাদের মৃত্যুর পরেও। তো মনে রাখার ইংরেজিটা কি বলো একটু, মনে রাখার ইংরেজিটা কি, রিমেম্বার। এখন চিন্তা করো, এই সাবজেক্টকে প্রশ্ন করো যে তারা কি নিজের নিজের মনে রাখে? হ্যাঁ আমি মরে ভূত হয়ে গেছি, আমি এখন মনে রাখবো নিজেকে? হ্যাঁ এটা তো, তারা মারা গিয়েছে কিন্তু আমরা এখনো তাদেরকে কি স্মরণ করি, মনে রাখি। তার মানে এই সাবজেক্টটা তো ভার্বের কাজ করতে পারছে না, পারছে না, পারতেছে না। তাহলে না পারলে সেটা তো প্যাসিভ বাক্য হবে, রাইট? তাহলে প্যাসিভ বাক্য হলে ওই যে তুমি দেখো আমি তো পড়ায় ফেলছি তাই না, প্যাসিভ বাক্য হলে কি নিয়ম, অক্সিলারি প্লাস ভি3, অক্সিলারি প্লাস ভি3। তাহলে এই গ্যাপেও কি বসবে, একটা অক্সিলারি বসবে আর কি বসবে, বা ভি3 বসবে। তাহলে এখন কি যাচ্ছে এটার সাথে বলো, তাদেরকে মনে রাখা হয়, দে আর রিমেম্বার। তাহলে আমরা কি লিখে ফেলবো এখানে, আমরা এখানে লিখবো হচ্ছে দে আর, কারণ প্লুরাল নিব, এটা তো প্লুরাল, ভার্বটা প্লুরাল হবে না, আর নিতে হবে, আবার ইজ নিও না কিন্তু। তো আর রিমেম্বার্ড, দে আর রিমেম্বার্ড, তাদেরকে মনে রাখা হয় আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও। ওকে ফাইন, দ্যাট ইজ হোয়াই, এই জন্য, দেখছো আবার কানেক্টরস ব্যবহার করেছে তারা। তো দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দেয়ার লাইফস ইন 1971 আর রিমেম্বার্ড অ্যান্ড ড্যাশ ফর এভার। আচ্ছা তো ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, হু ড্যাশ দেয়ার লাইফস ইন 1971, দেখো তো লাইফস 1971 যখন দেখতেছো 1971, তখন কি মাথায় চলে আসলো না যে এই প্যাসেজটা, তাহলে এই সেন্টেন্সটা আমাদের কি আছে, এই প্যাসেজের মধ্যে এই সেন্টেন্সটা অবশ্যই আমাদের পাস্ট টেন্সে আছে, কারণ 1971 তো আমাদের দাদার আমল, তাই না? ওই আমরা তো আমরা ছিলাম না, তার মানে পাস্ট টেন্স চলে আসে। আমি একটা কথা তোমাকে ট্রিক্সটা বলে দিই ভাই, তুমি যদি কোনো দেখো প্যাসেজের মধ্যে পাস্ট টেন্স আছে বা পাস্ট টেন্সে শুরু হইছে, ওই প্যাসেজে ওই প্যাসেজে মিনিমাম মিনিমাম 5-6টা গ্যাপে দেখবা যে ভাই ভি2 হচ্ছে, কি হচ্ছে, ভি2, কারণ পাস্ট ফর্ম, তাই তো? যখনই দেখবা যে পাস্ট টেন্স পেয়ে গেছো তখন দেখবে যে ভি2 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 দিয়ে অনেকগুলো সলভ হচ্ছে, অনেকগুলো সলভ হচ্ছে আমাদের, এটা একটু মাথায় রাখবা কিন্তু কাইন্ডলি। তো আমরা যখন দেখলাম 1971 আছে, তখনই বুঝে গেলাম যে পাস্ট টেন্স আছে। তো এখানে কি বলতেছিল,
তো এই যে দ্যাট ইজ ওয়াই দ্য ফ্রিডম ফাইটার্স, ওই মুক্তিযোদ্ধারা যারা কি করেছে, তারা জীবনকে আত্মত্যাগ করেছে, জীবনকে আমাদের দান করে দিয়েছে। তো এই ত্যাগ করে নিজেরা কি বলো, ড্যাশ দেয়ার লাইফস ইন 1971 আর রিমেম্বার এন্ড ড্যাশ ফর এভার। তো ত্যাগ করে নিজেরা কি আমাদের স্যাক্রিফাইস, আমরা এখান থেকে কি নিবো ভাইয়া, স্যাক্রিফাইস নিয়ে ফেলবো। হ্যাঁ স্যাক্রিফাইস নিবো, দেখো তো এখানে স্যাক্রিফাইস আমরা নিব, কিন্তু আমরা স্যাক্রিফাইসের কি করব, ভিটো করতে হবে না, কারণ যেখানে 1971 ছিল, তাহলে দ্য ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস। হ্যাঁ 1971 আর রিমেম্বার এন্ড ড্যাশ ফর এভার। আচ্ছা এই যে ট্রিক্সটা আমি তোমাকে দেখাই দিই, এটা কিন্তু বলছিলাম, এটা কিন্তু সবচেয়ে একটা বেস্ট ট্রিক্স, বুঝছো, অ্যাপ্লাই করতে পারলে একটা মার্ক পেয়ে যাবা সঙ্গে সঙ্গে, দেখবে যে মার্কস চলে আসছে। এই দেখো প্যারালিজম হলে এর দুই পাশে ভার্ব বা টেন্স একই হয়। ভাইয়ার ক্লাসে রোল নাম্বার 70 তে চলে আসছে। তো আমি তোমাকে পড়ালাম, দেখছো রাইট ফর্ম বারে প্রত্যেকটা রুলস তোমাকে দেখাইছি অ্যাপ্লাই করে, যে ভাই তোমাকে আগে বাংলাটা বুঝে নিতে হবে সুইটেবল কোনটা, এবং অ্যাপ্লাই করে দিবা রুলস থেকে। রুলস এর বাইরে কোনোদিন কোশ্চেন আসে নাই, ইনশাল্লাহ আসবে না আশা করতেছি। আমি বলবো ভাই চ্যালেঞ্জ দিচ্ছেন কিভাবে, ভাইরা পরিশ্রমের ফল, অনেক পরিশ্রম করে রুলস গুলো বানিয়েছি, যে কোথা থেকে প্রশ্ন হয়, আমার শিক্ষার্থীরা পারবে নাকি, কোন প্রশ্নটা কোন রুলসটা পড়ালে শিক্ষার্থীরা ভালো করবে, ওইটা তো ভাই অনেক পরিশ্রম করে করছি তাই না, ইনশাল্লাহ। তো প্যারালিজম হলে একই ভার্ব বা টেন্স হয়, মানে এ পাশে দেখো এন্ড একটা প্যারালিজম, সবসময় মনে রাখবা। এর কাজ কি, সমান্তরাল করা, মানে এর আগে যে ভার্বটা বসবে পরেও সেটা বসবে। এই দেখো আই ডিসাইডেড ছিল মানে ভি2 ছিল, কিন্তু আবার এখানে উত্তরটা কি হয়েছে, ডিস্ট্রিবিউটেড মানে ভি2 হয়েছে ভাই। তাহলে দেখো তো এন্ড এর আগে যা বসে এন্ড এর পরেও তাই বসে, এন্ড আগে যদি ভার্ব 1 থাকে পরে ভার্ব 1, এন্ড আগে যদি ভি2 থাকে পরেও ভি2, এন্ড আগে যদি নাউন থাকে পরেও নাউন, মানে যা দিবে ওইটাই বসবে, ঠিক আছে, ওই ভার্বই বসাবা। এখন তুমি দেখো তো এন্ড এর আগে তুমি কি করছো, এখানে স্যাক্রিফাইস দিছো না, মানে তুমি ভি2 নিয়েছিলা, তাহলে পরে তুমি কি নিবে, ড্যাশ ফর এভার। তাদেরকে কি করা হবে বলো তো, দেখো আমাদের প্রত্যেকটা, আমাদের কিন্তু একটাকে ডাবল ইউজ করতে হবে এবং তাদেরকে সবসময় মনে রাখা হবে এবং সম্মান করা হবে। তাহলে আমরা কি নিতে পারি, ড্যাশ ফর এভার উইল বি রিমেম্বার, তাদেরকে মনে রাখা হবে এবং তাদেরকে সম্মান করা হবে। তাহলে এখানে কি হবে বলতো, আমাদের অনার্ড, আমরা ভি2 নিয়ে নিব, অনার্ড ফর এভার। এবং এখন তুমি বলতে পারো যে ভাই আবার তো ওই যে হবে বলতেছে ফিউচার টেন্স আছে, হ্যাঁ তাহলে তুমি উত্তরটাই বলতে পারো, যেহেতু ফিউচারে আছে উইল বি অনার্ড, ঠিক আছে, কারণ বি প্লাস ভি3 হচ্ছে, ওটা তো আমরা করতেছি না, উইল বি অনার, বোথ আর কারেক্ট। তো অনার ফর এভার অথবা উইল বি অনার ফর এভার। তো এই দেখো ভাইয়া তোমাকে দেখা দিলাম কি ভাই, রুলস কিন্তু আমাদের বেশি আসেনি, ম্যাক্সিমাম কিন্তু দেখছো ওই যে আমাদের যে পড়ছিলাম যে 80% এখান থেকে সলভ হয়। বাক্যটা অ্যাক্টিভ হলে কি হবে, বাক্যটা প্যাসিভ হলে কি হবে, বাক্যটা সিঙ্গুলার হলে কি হবে, এবং ভাইয়া প্লুরাল হলে কি হবে, মনে আছে তো। তো এইটা হচ্ছে কনসেপ্ট। তো এখান থেকে কিন্তু আমরা দেখছো 80% মতো সলভ করে ফেলছি। এবং আমি যে তোমাকে পড়ালাম, যে তুমি যে পড়লা ভাই, একটু বলো তুমি ভালো করে, এখন তুমি জাজমেন্ট করে বলো যে ভাইয়া যে তোমাকে রুলস গুলো পড়ালাম সেগুলো কাজে দিয়েছে কিনা। প্রত্যেকটা কিন্তু আমাদের রুলস থেকে চলে আসছে, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা রুলস থেকে চলে আসছে। রুলস এর বাইরে কিছু পাইছো না, কিছু পাওনি, ইনশাল্লাহ পাবেও না। তো আমাদের লেকচার নাম্বার 3 আল্লাহর আমাদের শেষ করে দিলাম, এবং আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তো এরপরে লেকচার 4 আমরা আরো একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখাবো, যে ভাইয়া রুলস গুলো অ্যাপ্লাই হয় নাকি হয় না। আর তারপরে তোমার যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে যে ভাইয়া আমাকে এই বোর্ডটা একটু করিয়ে দেন, ইনশাল্লাহ আমাদের পেজে তুমি কমেন্ট করতে পারো অথবা চ্যানেলে কমেন্ট করতে পারো, আমরা কমেন্ট দেখে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ওইটা তোমাকে করিয়ে দিব, সেটা যে বডি হোক বা যেটাই হোক, রাইট ফর্ম ভার্ব অথবা অন্য কোনো রুলস। ওকে ঠিক আছে, আজকে আর কথা না বাড়াই, সবাই একটু লিখে নিতে পারো, এই যে এইভাবে দিলাম তোমাকে, লিখে নাও, হ্যাঁ তুলে নিও বা স্ক্রিনশট দিয়ে রাখো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।